ইসরায়েল যে দফায় দফায় ইরানের উপর আক্রমণ করছে, জি কারণ ওরা তো বুঝে গেছে ইরানের দুর্বলতা কি, ইরানের প্রতিরক্ষা সিস্টেম গুলো ধ্বংস করে ফেলেছে, ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি মেরে ফেলেছে। জি তো ইরান যদি এভাবে এখন মার খায়, বা ইরানকে তো ওরা একেবারে মোটামুটি শেষ করে ফেলবে। আসার কথাটা হলো, ইরান তো আসলে শেষ হয়ে যেতে পারে না বা যাওয়া উচিত না। ইরানের প্রক্সি বাহিনী, যেটা ইসলামিক রেজিস্ট্যান্স, হিজবুল্লাহ, হুতি, এরা কি ভূমিকা নিতে পারে, বা ইরান কি তার এই ক্ষতি কাটাবার জন্য একটু সময় নিয়ে পূর্ণ শক্তি নিয়ে আবার এগিয়ে আসবে? আমার দর্শককে একটু যদি আশার কথা শোনান। দেখুন, এই মুহূর্তে ইরানের আসলে মাসুম ভাই, বাস্তবতাকে তো আর অস্বীকার করা যাবে না। এই মুহূর্তে ইরানের একটাই করণীয় রয়েছে, সেটি হচ্ছে জাতিসংঘের কাছে যুদ্ধবিরতি, সংঘাত বিরতির জন্য আহ্বান করা, যুদ্ধের চেয়ে কূটনীতিকে সামনে নিয়ে আসা, কারণ যুদ্ধে তারা পেরে উঠতে পারেনি। ইসরায়েল এবং ইসরায়েলের যে মিত্র দেশগুলো রয়েছে ইরানের ব্যাপারে একেবারেই কটাক্ষ করছে, এবং তাদের কাছে এই কটাক্ষ করার জন্য যে উপকরণগুলো প্রয়োজন ছিল সেগুলো ইরানই তুলে দিয়েছে তাদের হাতে। এখন তারা কটাক্ষ করছে। কাজে এখন ইরানের সর্বপ্রথম যে প্রয়োজনীয় কাজটি, সেটি হচ্ছে জাতিসংঘের কাছে যে এটার বিচার দেওয়া যে ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে, যে জাতিসংঘের যে চার্টার রয়েছে, যে ভিয়েনা কনভেনশন এবং জেনেভা কনভেনশন, এই দুটোর ভায়োলেশন হয়েছে। কাজে এগুলো দিয়ে কূটনীতি এবং এই যে বাকি যে ল রয়েছে, আন্তর্জাতিক আইন রয়েছে, এগুলোর মাধ্যমে আপাতত বিষয়টাকে ঠান্ডা করা, এবং ইরানের তারপরের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে ইরানের প্রয়োজন এই আশেপাশে মিলিশিয়া, কারণ মিলিশিয়া কখনো কোনো স্থায়ী পরিবর্তন ঘটাতে পারে না, পৃথিবীর ইতিহাসে পারেও নাই, খুব কম। কাজে ইরানের উচিত এগুলো বাদ দিয়ে ইরানের রাষ্ট্রটাকে শক্তিশালী করা, একটি শক্তিশালী গোয়েন্দা বাহিনী, একটি শক্তিশালী সামরিক বাহিনী, একটি শক্তিশালী রাষ্ট্রনীতি, একটি শক্তিশালী অর্থনীতি, এগুলোর প্রতিষ্ঠা করা। এই কথাটি আমি আপনার টেলিভিশনে আরেকবারও বলেছিলাম, আবারও বললাম। এছাড়া আপনি দেখুন, ইসরায়েলের সাথে তুরস্কের চরম সংঘাত রয়েছে বেশ কয়েকটি জায়গায়, সাইপ্রাসকে নিয়ে, ভূমধ্য সাগরে, লিবিয়ার উপরে, এবং এখন সোমালিয়া এবং সুদানে। কিন্তু ইসরায়েল কিন্তু, আপনি দেখবেন, তুরস্কের যে সব দেশগুলোতে ঘাঁটি রয়েছে, যেমন তুরস্ক সেখানে স্থায়ীভাবে বেস করছে সিরিয়াতে। সবচেয়ে বড় সংঘাত হচ্ছে সিরিয়াতে। ইসরায়েলকে কিন্তু তুরস্ক থামিয়ে দিতে সক্ষম হয়েছে, কিন্তু কারণ ইসরায়েল এটা জানে যে তুরস্কের কোনো ঘাঁটিতে হামলা করলে ইসরায়েলকে আসলে মাসুল গুনতে হবে বিভিন্নভাবে। কারণ তুরস্ক একটি রাষ্ট্র হতে পেরেছে, তুরস্ক কখনো ভুলে যায় না, রাষ্ট্র কখনো ভুলে না। রাষ্ট্র 200 বছর পরে হলেও প্রতিশোধ নেয়। এটির উদাহরণ হলো আজকে রাশিয়ার কৃষ্ণ সাগরে কিন্তু কোনো ফ্লিট অবশিষ্ট নাই, সেটা যেভাবেই হোক, ইউক্রেনের হাতেই হোক না কেন, কিন্তু টেকনোলজি গুলো তো তুরস্ক থেকে দেয়া হয়েছে। এর মাধ্যমে তুরস্ক আজ থেকে প্রায় 200 বছর আগে 1821 সালে রাশিয়ার যে নৌবাহিনী সেটির আক্রমণে, অর্থাৎ অটোম্যান বাহিনী যখন রণতরীগুলো থামিয়ে দিয়ে একটি দ্বীপে বিশ্রাম করছিল, তখন রাশিয়ানরা গ্রিকদের সহায়তা নিয়ে তাদের রণতরীগুলোকে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়। সে সময় কাঠের রণতরী ব্যবহার করা হতো, এবং একটা পর্যায়ে দেখা যায় যে অটোম্যান বাহিনীর যে নৌশক্তি রয়েছে এটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে, যার কারণে গ্রিস নামক দেশটি স্বাধীনতা লাভ করেছে রাশিয়ার সরাসরি মদতে। আজকে কৃষ্ণ সাগরে কিন্তু তুরস্ক 200 বছর পরেও এটির মাসুল রাশিয়াকে গুনতে বাধ্য করেছে, এবং যখন এরদোয়ান এবং পুতিনের সম্পর্ক কিন্তু খুবই তুঙ্গে, এবং তাদের দুজনের মধ্যে সুসম্পর্ক রয়েছে, কিন্তু রাষ্ট্র যে কোনো ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে, রাষ্ট্র কখনোই এই ধরনের প্রতিশোধ নিতে ভুলতে পারে না। নাসুম ভাই, অনেক ভাই, একটা বিষয় হলো যে ইরানের এই বিশ্বাসঘাতক আসলে কারা। এখন ধরেন আমার কাছে যে